অল্প অল্প শীত পড়তে আরম্ভ করে দিয়েছে। আর এই সময় যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ছুটির দুপুরবেলায় লেপ মুড়ি দিয়ে শুতে এবং শুয়ে শুয়ে গল্পের বই পড়তে বা ভালো গল্প শুনতে। আজকে বাঙালির গল্প আড্ডায় আমরা নিয়ে চলে এসেছি নীলঘূর্ণির 10ম পর্ব। যে শ্রোতারা এই চ্যানেলে নতুন তাদের রিকোয়েস্ট করছি আগের পর্বগুলো অবশ্যই শুনে নিন, তবে গল্পটা ভালোভাবে বুঝতে পারবেন। গল্পটি ভীষণ ভালো, আর গল্পের লেখিকা সুচিত্রা ভট্টাচার্য, যিনি আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয়। আর দেরি না করে শুরু করছি নীলঘূর্ণির 10ম পর্ব। তুই আজ অফিস থেকে ফিরছিস কখন? যখন ফিরি 7:30 8টা। অত দেরি? তোর তো ইয়ার এন্ডিং এর পার্ট চুকে গেছে। কবিতা ছেলের থালার পাশে মাছের ঝোলের বাটি রাখলো, নির্দেশের সুরে বলল, শোন, আজ একটু তাড়াতাড়ি ফিরবি। কেন? বলছি যখন নিশ্চয় কারণ আছে, ফিরলেই দেখতে পাবি। সৌমিক এতক্ষণে খাওয়া থামিয়ে মুখ তুলেছে। অফিসে তাড়াহুড়োর সময় এইসব হেয়ালি বাক্য তার মোটেই পছন্দ নয়। হালকা বিরক্তির স্বরে বলল, ঝেড়ে কাশো তো। আজ জয়শ্রীরা আসবে। কে জয়শ্রী? তানিয়ার মা। তানিয়াও আসবে সঙ্গে। মুহূর্তে সৌমিক পড়ে ফেলেছে কবিতাকে। আবার সেই খেলা, পুতুল নাচ। রুক্ষ স্বরে বলল, তোমায় বলছি না আমার আর সম্বন্ধ করতে হবে না। তুই বললেই তো হবে না, আমার ছেলে ভালো মন্দ আমাকেই দেখতে হবে। মা, আই ডোন্ট ফিল লাইক ম্যারিং। দেখো সমু, কোনো ব্যাপারেই না বাড়াবাড়িটা ভালো নয়। একটা বজ্জাত মেয়ের নষ্টামির জন্য তুমি শুকিয়ে যাবে, এ আমি হতে দেব না। আমি শুকিয়ে যাচ্ছি? স্ট্রেঞ্জ। মায়ের চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। কি চেহারা হয়েছে তোর! ছি, চোখের নিচে কালি, কণ্ঠার হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। মুখে হাসি নেই, সব সময় অ্যাবসেন্ট মাইন্ডেড ভাব। এ তো আর অনন্তকাল চলতে পারে না। তাছাড়া আমারও তো একটা স্বাদ আহ্লাদ বলে কিছু আছে নাকি? একটা ক্রোধ প্রজ্বলিত হচ্ছিল সৌমিকের মাথায়, তবু নীরবে বসে রইল অতি কষ্টে। দইতার সঙ্গে বিয়েটা ভেঙে যাওয়ার পর প্রথম কটা দিন বেজায় উঠে পড়ে লেগেছিল কবিতা। পারলে তক্ষুনি ছেলেকে ছাদনাতলায় পাঠিয়ে দেয়। মাঝে বেশ ঝিমিয়ে গেছিল, এখন আবার নেমে পড়েছে মাঠে। প্রায়শই নতুন নতুন মেয়ে ছবি আসছে বাড়িতে, যখন তখন সৌমিকের সামনে মেলে ধরা হচ্ছে। সৌমিকের অনিচ্ছা উপেক্ষা করেই এবার কি পাত্রীপক্ষে সশরীরে বাড়িতে আক্রমণ শুরু হলো নাকি? না, আবার একটা যুদ্ধ লড়তে হবে সৌমিককে। কবিতা বসুরায়ের শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। সৌমিকের ক্ষণিক নীরবতাকে বুঝি সম্মতি বলে ধরে নিয়েছে কবিতা। নরম গলায় বলল, তোর কষ্টটা আমি বুঝি রে সমু, অপমানটা তুই ভুলতে পারিসনি, তাই তো? তানিয়াকে একবার দেখ, ও তোর সব দুঃখ ভুলিয়ে দেবে। এ তোর ওই দইতার মতো কাট অতি দিগ্গজ মেয়ে নয়, অনেক নরম নরম, ঠিক যেমনটি তোর দরকার। চাইলে জিন্স পরে তোর সঙ্গে পার্টিতেও যাবে, আবার হুকুম করলে তোর পাও টিপবে। সৌমিক বিস্মিত চোখে তাকালো। এই বুঝি আজকাল ভালো বউয়ের কনসেপ্ট? কবিতা আবার বলল, জয়শ্রী অনেক কড়া ধাতের মেয়ে, মণিদীপার মতো হ্যাল হ্যাল ঝ্যাল ঝ্যাল নয়। মেয়েকে লাই দিয়ে মাথায় তোলেনি জয়শ্রী। আমি তো কথা বলেছি তানিয়ার সঙ্গে, কি সফট, কি বিনয়ী, সর্বদা হাসি খুশি। আর রূপ! মা, তুমি থামবে?
ঠিক আছে বাবা, তুই সচক্ষেই দেখে নিস, বাজিয়ে নিস। আর পারল না সৌমিক, খাওয়া ছেড়ে উঠে পড়েছে। বেসিন থেকে সোজা নিজের ঘর, প্যান্ট শার্ট পরছে, চুল আঁচড়াচ্ছে, ব্রিফকেস গুছিয়ে নিল। তার মধ্যেই শুনতে পাচ্ছে তানিয়া নামে আর অজানা অচেনা মেয়ের রূপগুণের বিবরণ। বাসুদেবের গলাও যেন কানে এলো, কি যেন বলছে কবিতাকে। স্বরে আরো উচ্ছ্বাস বেড়ে গেছে কবিতার। বাড়ি থেকে বেরোনোর সময় সৌমিক আবার কবিতার কবলে। হাসি হাসি মুখে কবিতা বলল, তাহলে কটার সময় ফিরছিস? দেখি। 7টা বাজাস না, ওরা কিন্তু এসে যাবে। হ্যাঁ না কিছুই বলল না সৌমিক। বাতাসহীন বাড়ির বাইরে এসে বড় করে শ্বাস টানলো একটা। মুক্তির শ্বাস নয়, যান্ত্রিক দিন শুরু হওয়ার আগে অক্সিজেনের আহরণ। হাঁটতে শুরু করেছে। কেন যে এখনো ঊর্ধ্বপানে চোখ চলে যায়। আকাশ আজ মেঘলা মেঘলা, ফাঁকে ফাঁকে হালকা নীল। গুমোটটা বেড়েছে। বৃষ্টি হবে কি আজ? হলে বেশ হয়। তুমুল বর্ষণে কতদিন ডোবেনি শহরটা। অফিসে পৌঁছে কাজের মধ্যে ডুবে গেল সৌমিক। বিকেল 4টে নাগাদ কাজ থেকে মাথা তোলার ফুরসত পেল সৌমিক। এতক্ষণ কম্পিউটারের পর্দা অবিরাম রঙের হিল্লোল তুলছিল, তাকে নিষ্প্রাণ করে দিল সৌমিক। আড়বোনা ভাঙল কয়েকটা, হাই তুলল, চোখ চালালো এদিক ওদিক। পাশের কিউবিকেলে কফিতে চুমুক দিচ্ছে নির্মলা। আঙুলের ফাঁকে স্যান্ডউইচ। সঙ্গে সঙ্গে সৌমিকের পেটেও খিদের অনুভূতি। মনে পড়ে গেল আজ টিফিনটাও করা হয়নি। ক্যান্টিন যাবে না খাবার আনিয়ে নেবে? ভাবতে ভাবতে সৌমিক এসেছে পাশের কিউবিকেলে। খেতে খেতে কাজ করতে থাকা নির্মাল্য কাজ থামিয়ে ঘুরে তাকালো। এই বস, আমি একটু পরে তোর কাছেই যেতাম। নির্মাল্য সৌমিকের চেয়ে বছর 3-এর বড়। প্রায় একই সঙ্গে এখানে চাকরিতে ঢুকেছে। একটা বন্ধু বন্ধু সম্পর্কও আছে দুজনের। নির্মাল্য বলল, স্যাটারডে ইভিনিং এ আমার বাড়িতে চলে আয়। কেন, কি আছে? ম্যারেজ অ্যানিভার্সারি, একটা গেট টুগেদার করছি। অফিসের জন্য 4-5 জনকে ইনভাইট করেছি, আর কয়েকজন ক্লোজ রিলেটিভকেও ইনভাইট করেছি। আসবি তো? ও শিওর। এটা তোদের কত নম্বর অ্যানিভার্সারি জানো? 3rd? 4th? দেখতে দেখতে তোদের বিয়ের 4 বছর হয়ে গেল। হলো না? গুড্ডুরই আগস্টে 3 বছর হবে। কি ফাস্ট যে দিন যায়। এবার ওর স্কুলের জন্য ছোটাছুটি করতে হবে। দেখি কোথায় কত ডোনেশন হাঁকছে। তুই একেবারে পুরো সংসারই বনে গেছিস। না বনে উপায় আছে? একে বলে ঠেলার নাম বাবাজি। বিয়ে শাদি হোক, তুইও টের পাবি। বাই দা বাই, একটা অ্যাডভাইস দে তো, মানে সাজেশন আর কি। কি ব্যাপারে? মিমিকে কি প্রেজেন্ট করা যায় বলতো? একটা শাড়ি ফাড়ি দিয়ে দে। ধুর, ও শাড়ি পরেই না। তাহলে সালোয়ার কামিজ? আমার সঙ্গে ওর টেস্ট মেলে না রে। ভালো, তাহলে একটা পারফিউম দিয়ে দে। লাস্ট ইয়ার পারফিউম দিয়েছি তো, এক জিনিস রিপিট করব। শোন, তাহলে একটা গয়না টয়না কিছু, একটু আনইউজুয়াল কিছু ভাবনা রে। এমন কিছু যা দেখে চমকে যাবে। 2-4 সেকেন্ড ভাবল সৌমিক, কিছুই মাথায় এলো না। অপ্রতিভ মুখে বলল, ট্র্যাডিশনাল কিছু দে না। বউকে চমকাতে চাইছিস কেন সবসময়? চমকটা খুব এসেনশিয়াল রে, এটা বোঝার চেষ্টা কর। লাইফটা বড্ড ড্র্যাব হয়ে গেছে। দিস চমক উইল রিনিউ দি রিলেশনশিপ, বুঝলি? সে কি রে, মাত্র 4 বছরেই? 4 বছর কি কম? হেল অফ এ টাইম।
তোদের না কোর্টশিপ ম্যারেজ, মাত্র কদিনেই প্রেম উবে গেল? তা কেন? প্রেম প্রেমের জায়গাতেই আছে, কিন্তু রুটিন লাইফ মানেই মনোটনি, বুঝলি রে? নিস্তরঙ্গ। নে নে, বল কিছু। ধুর, তুই একটা যাচ্ছে তাই। ভাবলাম ব্যাচেলারের কাছ থেকে কোনো স্ট্রেঞ্জ টিপস পাওয়া যাবে। আমার একটা আইডিয়া মাথায় এসেছে। কি আইডিয়া? যদি মিমিকে একটা কাকাতুয়া উপহার দিই কেমন হবে রে? বিবাহ বার্ষিকীতে কাকাতুয়া? হ্যাঁ, ও তো পাখিটাকে ভালোই বাসে, পেয়ে চমকাবে না, খুশিই হবে। মিমি ভি খুশ, গুড্ডু ভি খুশ। সৌমিক হাঁ রইল কিছুক্ষণ। বিবাহ বার্ষিকীতে এবার থেকে কি পশু পাখি বিনিময় শুরু হবে? মিমি হয়তো নির্মাল্যকে চমকে দেওয়ার জন্য কোনো কুকুর টুকুর নিয়ে এলো, লাসা বা ড্যাসান কিংবা ছোটখাটো নেকড়ে টেকড়ে। কোন দিকে যাচ্ছে ভালোবাসা, সম্পর্ক? একে টিকিয়ে রাখতে কি প্রয়োজন উত্তেজনাময় চমকের? ফোন বাজছে নিজের টেবিলে। দৌড়ে গেল সৌমিক। সৌমিক বাসুরায় স্পিকিং। কি রে, টিফিন করেছিস সোমু? করেছি। কি খেলি? স্যান্ডউইচ, কলা, ডিম। গুড। টাইমলি ফিরছিস তো? ফোন রেখে দাঁত কিরমির করলো সৌমিক। দেখাচ্ছি, থাক বসে। মুনিয়া হলো না এখন তানিয়া? যত সব। এও কি মামা গুরুদেবের ক্যান্ডিডেট? হতেই পারে, হওয়াই সম্ভব। গুরুদেবের স্যাংশন ছাড়া কি মা নতুন স্যাম্পেল এনে ঢোকাবে বাড়িতে? হা হা। লালজি বাবা বলেছিল দয়িতা সৌমিক রাজ জোটক। এখন কি বলছে লোকটা? কঙ্খলে এসে ঢপের কীর্তন গাইছে আর ঢুলু ঢুলু চোখে গঙ্গার শোভা দেখাচ্ছে। এই তানিয়া সম্পর্কেও নিশ্চয়ই ওই রকম একটা কিছু অভিমত দেবে লালজি বাবা। সালা। পেটে আবার জোর মোচড়, খিদে। বড্ড ঘন ঘন খাওয়ার অভ্যাস করে দিয়েছে কবিতা বসুরায়। ক্যান্টিনে গিয়ে আজ ইচ্ছা করেই স্যান্ডউইচ নিল না সৌমিক, টোস্ট আর স্টু খেলো। অনেকক্ষণ পর আহারের কণা প্রবেশ করছে পেটে। বিচিত্র এক অনুভূতি ছড়িয়ে পড়ছে সর্বাঙ্গে, ঝিমঝিমে, মাদক। চোখ জড়িয়ে আসতে চায়। কোশমিন কালে যা করে না সৌমিক, তাই করলো আজ। কালো কফি খেলো 1 কাপ। কষ্টে ভাবটা বেশ লাগলো, চনমনে হচ্ছে শরীর। আবার কম্পিউটারের কাছে গিয়ে বসলো সৌমিক। বিল, ভাউচার, সুদের হিসেব, অক্ষরের নড়াচড়া। বাইরে একটা বিকেল জন্মাচ্ছে, বড় হচ্ছে, মরে যাচ্ছে। কাজে ডুবে আছে সৌমিক। 7টা অবধি অফিসে থাকতেই হবে আজ। তারপর আসতে পারি? সৌমিক চমকে তাকালো। কিউবিকলে প্রবেশের মুখে বাবুয়া। আরে আরে, তুমি যে, কি খবর? কি করছো তুমি? এলাম। ডিস্টার্ব করলাম? না না, সে কি, এসো এসো এসো, ভিতরে এসো। হঠাৎ কোথা থেকে এলে? আজ পরীক্ষা শেষ হলো। আপনার ব্যাংকের নামটা মনে ছিল, ভাবলাম একটু দেখা করে যাই। অবশ্য আপনাকে পাবো ভাবিনি। কেন? 6টা বেজে গেছে তো, তাও একটা চান্স নিলাম। বেশ করেছো। যাকগে যাক। প্রথম দিন যখন আমার অফিসে এলে কি খাবে বলো? কিছু না। তা বললে হয়? পরীক্ষা দিয়ে এসেছো। বিশ্বাস করুন, একটুও খিদে নেই। হল থেকে বেরিয়েই টিফিন করেছি। পেট এখনো গজগজ করছে। সত্যি বলছো? অপ্রয়োজনে মিথ্যা বলবো কেন? সৌমিক হেসে ফেলল। ছেলেটার এই তীক্ষ্ণ রিজু ভঙ্গিটা
খুব ভালো লাগে তার। খাওয়া নিয়ে পিড়াপিড়ি করলো না আর, হালকা গলায় জিজ্ঞেস করলো, তারপর তোমার পরীক্ষা কেমন হলো? সো কিরকম এক্সপেক্ট করছো? ম্যাক্সিমাম 55%। বাহ বাহ, কলকাতা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে তো বেশ ভালোই। তাহলে এবার পার্ট 2 নিয়ে লেগে পড়ো, দেখো পার্সেন্টেজ আরো ওঠানো যায় কিনা। বাবুয়া ক্ষণকাল চুপ, আলগা চোখ বোলাচ্ছে চতুর্দিকে। হঠাৎই একটু উদাসীন স্বরে বলল, পার্ট 2 আর দেবই না। সে কি, কেন? কি হবে, গ্র্যাজুয়েট তো হয়েই যাচ্ছি। আমি একটা চাকরি করতে চাই সৌমিকদা। বাবুয়ার স্বরভঙ্গি খট করে কানে বাজল সৌমিকের। সৌমিকদা ডাকতাও। সৌমিক চোখ শুরু করে তাকালো। কি ব্যাপার বলো তো, এখনই চাকরি কথা ভাবছো কেন? আমি মাকে নিয়ে আলাদা থাকতে চাই। সৌমিক সামান্য থমকালো। মামার বাড়িতে কিছু সমস্যা হচ্ছে নাকি? সমস্যা বলতে আপনি যা ভাবছেন সেরকম কিছু নয়। আমার মামা মামি মানুষ হিসেবে যথেষ্ট ভালো, আমাকে স্নেহ করেন, মার প্রতি রেসপেক্ট আছে, আমাদের যত্ন আত্মীয় করেছেন খুব। তবু কি? ও আপনি বুঝবেন না, আমাদের অবস্থায় তো আপনি পড়েননি। আফটার অল আশ্রিতের জীবন। আশ্রিতের জীবন বলছো কেন? মামার বাড়িতে তো তোমার মারও কিছু ন্যায্য অধিকার আছে, সেই সূত্রে তোমারও অধিকার। অধিকার শব্দটা বড় ফাঁপা সৌমিকদা। আমাদের এখন কোথাও কোনো অধিকার নেই। এ তোমার অভিমানের কথা। বারাসাতের বাড়িতে তোমাদের ডেফিনেটলি রাইট আছে, শেয়ার আছে। আমাদের প্রকৃত অধিকারের জায়গাটাই উঠোর মতো ভেসে গেল যেন। এখন মামার কাছে রাইট শেয়ার ফলাবো? ও আমি পারবো না সৌমিকদা। দেখছি তো মা সর্বক্ষণ কেমন সিটিয়ে থাকে, কাউকে কোনো কথা জোর দিয়ে বলতে ভরসা পায় না। মামা মামি কারণে অকারণে বাবার নিন্দে করে, সমালোচনা করে, টিজিং রিমার্ক করে। করতেই পারে, বাবা যা কাজ করেছে তাতে করাটাই স্বাভাবিক। হয়তো এর থেকে বেশি ঘৃণাই বাবার প্রাপ্য, জানেন। কিন্তু সেগুলো শুনে মার যে মনে কোথায় বাজে না সৌমিকদা, আমি আর ওখানে থাকতে পারবো না। বাবুয়ার কথাগুলো বুঝতে চাইছিল সৌমিক। বাবার উপর বাবুয়ার যতই বিদ্বেষ থাক, বাবার উদ্দেশ্যে ছোড়া কটূক্তিগুলো কোথায় যেন বিঁধছে বাবুয়াকে। বাবার কৃতকর্মের জন্য কি হীনমন্যতায় ভুগছে ছেলেটা? স্বামী গরবে একসময় খুব গরবিনী ছিল রাখি। এখন স্বামী পরিত্যক্তা নারী হয়ে ভাইয়ের বাড়িতে অবস্থান রাখির কাছে দুঃসহ মনে হতেই পারে। তবুও যেন বাবুয়ার মনোগত বাসনাটাকে সমর্থন করতে পারল না সৌমিক। বলল, তো কি করতে পারো তুমি? ওই যে বললাম, মাকে নিয়ে আলাদা হয়ে যাব, একটা চাকরি বাকরি জুটিয়ে নেব, যেমন করে হোক দাঁতে দাঁত কামড়ে পড়ে থেকে আমি আর আমার মা জীবন কাটাবো। দেখবেন সৌমিকদা, আমি কিছুতেই হারব না, মাথা তুলে আমি দাঁড়াবই, সাম ডে অর দি আদার। এই গোটা পৃথিবীটাকে অন্তত বোধিসত্ত্ব মজুমদারকে বুঝিয়ে দেব, তার কণামাত্র ভিক্ষে ছাড়াই শুদ্ধ সত্য মজুমদার
তার মাকে নিয়ে সসম্মানে বেঁচে থাকতে পারে। একটু বুঝি জড়াই উঠে গেছিল বাবুয়ার স্বর। সৌমিক ঝটিকে একবার চারদিকে দেখে নিল। অফিসে লোক কমে এসেছে, বেশিরভাগ কিউবিকেলই খালি, যারা কাছে কেউই এদিকে তাকাচ্ছে না। ফাঁকা হল ঘরে ঠান্ডা মেশিনটাকে এখন চড়া লাগে, শীত শীত করছে বেশ। সহসা ফোন বেজে উঠল। অভ্যাস মতো হাত বাড়াতে গিয়েও থেমে গেল সৌমিক। কার ফোন অনুমান করতে পারছে। বেজে বেজে ক্লান্ত হয়ে একসময় নীরব হয়ে গেল ফোনটা। চোরা স্বস্তি অনুভব করল সৌমিক। বেচারা তানিয়া। আবার হঠাৎ বাবুয়ার গলা। কি সৌমিক দা, পারবো না আমি? আপনি কি বলেন? তক্ষুনি জবাব দিতে পারল না সৌমিক। এইমাত্র কবিতা বসুরায়ের আহ্বানকে উপেক্ষা করেছে সে, কিন্তু অস্থিমজ্জা মস্তিষ্কে বাসা বেঁধে থাকা সেই কবিতা বসুরাই ক্ষণিক কল্পনাবিলাসী সৌমিককে যুক্তি বুদ্ধি বিবেচনায় বেঁধে ফেলেছে এখন। সোজা হয়ে বসে সৌমিক বলল, কি প্র্যাকটিক্যাল শুদ্ধ সত্য। কেন আমি অবাস্তব কথা বলছি? আমি কি একটা চাকরি জোগাড় করতে পারবো না? তা হয়তো পারবে, কিন্তু কত টাকার? তোমার কোনো কাজের অভিজ্ঞতা নেই, কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন নেই, পড়াশোনাও করেছো জেনারেল লাইনে। চাকরির যা বাজার, বড়জোর সেলস টেলসে কিছু জুটবে। উদয়স্ত পরিশ্রম করে বড়জোর 2-4 হাজার, তাতে তোমাদের চলবে? চালাতে হবে। ভদ্র পরিবেশে এখন একটা ঘরের ভাড়া কত জানো? দুটো মানুষের সংসার চালাতে কত খরচ হয় তোমার আন্দাজ আছে? তেমন হলে বস্তিতে গিয়ে উঠবো, নুন ভাত খেয়ে থাকবো। নুন ভাত খেয়ে থাকবো? দুধে ভাতে থাকা ছেলে তো সত্যি সত্যি নুন ভাত খেয়ে থাকা যে কি জিনিস তা জানে না। মাকে নিয়ে বস্তিতে তুললে একটা কাণ্ড হবে। 7 দিনের মধ্যেই পালাই পালাই রব তুলবে, কেঁদে কুল পাবে না। ছেলেটা একেবারে পুরো খ্যাপা হয়ে গেছে। মুহূর্তের জন্য বোধিসত্ত্বর ওপর ভয়ঙ্কর রাগ হলো সৌমিকের। কি নিষ্ঠুর লোক! কি অবলীলায় বউ ছেলেকে ভাসিয়ে দিল। দিব্যি সুন্দর একটা বৃত্তাকার জীবন হতে পারত ছেলেটার, সব কিছু এমন তালগোল পাকিয়ে গেল। সালা বিজ্ঞানী যে কি করে এমন ইরেশনাল হয়। নিজেকে সামলে নিয়ে বাবুয়াকে বোঝানোর চেষ্টা করলো সৌমিক। দেখো শুদ্ধ সত্য, মাথা গরম করো না। ভিমসে চলো না। টেক মাই সাজেশন, কটা বছর বারাসাতেই দাঁতে দাঁত চেপে পড়ে থাকো। মনে করো এটা তোমার জীবনভর লড়াইয়ের প্রস্তুতি। আলাদা যদি থাকতেই হয়, মামাকে বলে তোমার মার অংশ বুঝে নাও, সেখানে স্বাধীনভাবে থাকো। পরামর্শটা একেবারেই মনোপুত হয়নি বাবুয়ার। তীব্র দৃষ্টিতে দেখছে সৌমিককে। অস্থিরভাবে বিড়বিড় করে উঠল, আপনি এই কথা বলছেন সৌমিক দা? আপনি? অন্যায় কি বলেছি? আপনার কাছে আমি এ কথা শুনবো বলে আসিনি। ভেবেছিলাম হয়তো আপনি আমার সিচুয়েশনটা ফিল করতে পারবেন। বলতে বলতে ঝট করে উঠে দাঁড়িয়েছে বাবুয়া। হর্ন হনিয়ে বেরিয়ে গেল কিউবিকল ছেড়ে। একটি বারও আর পিছন ফিরে তাকালো না। সৌমিক মাথা নিচু করে বসে আছে। নিজেকে অপরাধী অপরাধী লাগছে হঠাৎ। চুপচাপ থাকলেই বোধহয় ভালো হতো। ছেলেটা কেন এসেছিল সৌমিকের কাছে? চাকরির কথাই পারতে এসেছিল, কিন্তু সৌমিকের কাছে কেন? আশা করেছিল সৌমিক তাকে সাহায্য করবে। কেন যে সে সহসা ঘোর বাস্তববাদী হয়ে উঠল সৌমিক? রুটি কাপড়া মাকানের বাইরেও জীবন তো কিছু আছে নাকি? কুয়াশার ওপারের পৃথিবী। না, বাবুয়ার আবেগকে বোধহয় আর একটু সহানুভূতির চোখে দেখা উচিত ছিল। ম্রিয়মান মুখে লিফট ধরে নিচে নেমে এলো সৌমিক।
বাইরে এখন গাঢ় সন্ধে, বিশ্রী গুমট। যানবাহনের কর্কশ ধ্বনি চিরে দিচ্ছে কানের পর্দা, বীজ বীজ করছে নাগরিক কোলাহল। সৌমিক এখন যাবে কোথায়? কবিতা বসুরায় গুহায় ফিরবে? অসম্ভব। কোনো পুরনো বন্ধুর বাড়ি, দীপঙ্কর, শুভ্র কিংবা রাতুল? না, ভালো লাগছে না। তাহলে যাবে কোথায়? আকাশ কোণে বিদ্যুৎ চমকালো। মনকে যে খাতে ঘোরাতে চায় না সৌমিক, সেদিকেই ঘুরে গেল ভাবনা। দইতার কাছে গেলে কেমন হয়? এর মধ্যে দইতাকে বার কয়েক ফোন করেছে সৌমিক। দইতা একবারও তাকে যেতে বলেনি। শেষ দিন তো ভালো করে কথা পর্যন্ত বলল না। আজ উপযাজক হয়ে বাবুয়ার কথা শুনিয়ে আসবে, বলবে দেখো কোন দিকে ঠেলে দিয়েছ একটা ভালো ছেলেকে। রাখির কথা পারতেই সেদিন বেশ ক্ষিপ্ত হয়ে উঠেছিল দইতা। বোধিসত্ত্বের ছেলের নাম শুনলেও নিশ্চয়ই অচঞ্চল থাকতে পারবে না। দু একদিনের মধ্যেই বোধিসত্ত্ব ফিরছে, নিশ্চয়ই খুশিতে দইতা ডগমগ। এখন একটু চোনা ফেলে দিলে কেমন হয়? একটু কাঁটা ফুটুক, কেন দইতা শুধু সুখ ভোগ করে যাবে? প্রতিশোধের লিপ্সায় মুহূর্তের জন্য উদ্দীপিত বোধ করল সৌমিক। পরক্ষণেই এক চোরা বিষাদ চারিয়ে গেছে বুকে, রক্তের অন্তর্গত এক বিপন্ন বিস্ময়ের অনুভূতি। সুখ নেই, সুখ নেই, দইতাকে যন্ত্রণা দিয়ে এক ফোঁটা সুখ নেই। ঋতুচক্র যেন অনেকটাই বদলে গেছে এবছর। জ্যৈষ্ঠ প্রায় পড়তে চলল, অথচ এখনো একটাও কাল বৈশাখীর দেখা নেই। বৈশাখ মাসে বাতাস বেশ শুকনো থাকে, রোদের তাপ গা ঝলসে দেয় বটে, কিন্তু সন্ধে হলেই ভারী মনোরম এক হাওয়াও বয়। এই শহরের নিজস্ব হাওয়া, গঙ্গা নদীর গন্ধ মাখা। এই বছর সবই যেন উল্টো পাল্টা। কোথায় গেল ধুলোর ঝড়, কোথায় বা সেই বাতাস, সব যেন নিরুদ্দেশে চলে গেছে। এখন 24 ঘন্টায় শুধু উৎকট গরম, থমথমে, প্যাচ প্যাচে, ভ্যাদ ভ্যাদে। পাখার নিচেও স্বস্তি নেই, ঘাম হচ্ছে অবিরাম। বাতাসে এত আর্দ্রতা, অথচ আকাশ ঝকঝকে নীল। এ যেন বৈশাখ নয়, এ যেন নির্মেঘ ভাদ্র। বদলে গেছে বোধিসত্ত্ব অনেকটাই, অন্তত দইতার চোখে। যে মানুষটা কদিন আগে বিদেশ পাড়ি দিয়েছিল, সেও আত্মমগ্ন ছিল বটে, তার কিছুটা পরিচয় দইতা আগেও পেয়েছেও। কিন্তু বার্লিন প্রত্যাগত বোধিসত্ত্ব মজুমদার যেন তার চেয়েও অন্য কিছু। নিজের অস্তিত্বের বাইরে গোটা বিশ্ব সম্পর্কেই সে যেন অচেতন। এখন ভীষণ বইকুনো হয়ে গেছে বোধিসত্ত্ব। নিজের গবেষণার বাইরে আর কোনো কিছুতেই সে এখন আগ্রহী নয়। আগ্রহ নেই দইতাতেও, বিন্দু মাত্র না। আজকাল দইতার সঙ্গে দিনান্তে একটি কথাও হয় কিনা সন্দেহ। বড়জোর খাবার টেবিলে 2-4টে ছেঁড়া ছেঁড়া সংলাপ। আশ্চর্য, দইতার শরীরেও যেন আর টানে না বোধিসত্ত্বকে। আগে পড়াশোনার সময় দইতার পাশে গিয়ে দাঁড়ালে বোধিসত্ত্ব কাছে টেনে নিত দইতাকে, নিজের কাজকর্ম সম্পর্কে বোঝাতো, সঙ্গে সঙ্গে চলত লঘু শরীরী খেলা। চুমু খাচ্ছে, তারকার নোভা থেকে সুপার নোভা হওয়ার কারণ বিশ্লেষণ করছে, হাত ঘুরে বেড়াচ্ছে দইতার দেহে, কাল্পনিক কালের অস্তিত্ব বোঝাচ্ছে। উফ, সে কি অসহ্য পুলক! দইতার শরীর যেন লক্ষ্য সেতার হয়ে বেজে উঠছে। মাঝে মাত্র কটা দিন তো গেছে, এখন যেন পড়ার ঘরে দইতার উপস্থিতিটা টেরও পায় না বোধিসত্ত্ব। গভীর রাতে যখন বিছানায় এসে শোয়, তখন যেন পোড়া কাঠ। দইতা বেশ কয়েকবার নিজে থেকে এগিয়েছে, নির্লজ্জ হয়েছে, তবুও জাগাতে পারেনি বোধিসত্ত্বকে।
মাত্র কদিনেই দইতা পুরনো হয়ে গেল, নাকি দইতার সন্তান হবে এই সংবাদটাই নিরুত্তাপ করে দিয়েছে বোধিসত্ত্বকে, কিংবা দইতা সন্তান নষ্ট করবে না জেনে ক্ষুব্ধ হয়েছে বোধিসত্ত্ব। দইতা কোনোটাই পুরোপুরি মানতে পারে না, মানতে ইচ্ছে করে না দইতার। মাত্র কমাসেই বোধিসত্ত্বর কাছে দইতার সব রহস্য ঘুচে গেছে, এও কি সম্ভব? বাচ্চা নষ্ট না করা নিয়ে তেমন ক্ষোভ আছে বলেও তো মনে হয় না। তেমন থাকলে নিশ্চয়ই কোনো না কোনো মুহূর্তে টের পেত দইতা। বোধিসত্ত্ব মোটেই আবেগ গোপন করতে পারে না, দইতা জানে সেটা। বোধিসত্ত্ব যেদিন বিদেশ থেকে ফিরল সেদিনই দইতা বোধিসত্ত্বর গলা জড়িয়ে ধরে বলেছিল, এই রাগ করো না প্লিজ, আমি কিন্তু তোমার কথা শুনিনি। ভুরু কুঁচকে তাকিয়েছিল বোধিসত্ত্ব। কি কথা? বারে, তুমি আমাকে ফোনে বললে না, যে আসছে সে আসুক না, আমার খুব ইচ্ছা করছে। ছেলে হলে কি নাম হবে বাছা শুরু করে দিয়েছি, মেয়ে হলেও। বোধিসত্ত্ব নিষ্পলক দেখছিল দইতাকে, তারপর কাঁধ ঝাঁকিয়েছিল। শুনেই যে ফোনে অত চিৎকার করল, ঘোর অমত থাকলে মোটেই সে সামনাসামনি ওভাবে চুপ করে যেত না। প্রথম প্রতিক্রিয়ায় নিশ্চয়ই লজ্জা পেয়েছিল বোধিসত্ত্ব। বুড়ো বয়সে বাবা হওয়া বলে কথা, তার উপর বিচ্ছেদের মামলাটাও এখনো চোখে নি। মনে মনে যুক্তি সাজিয়ে মনকে প্রবোধ দিচ্ছিল দইতা। তার উপর বোধিসত্ত্বর আকর্ষণ ফুরিয়ে গেছে এই ধারণাটাই বোধহয় মন গড়া। দইতার বোঝা উচিত তপস্বী যখন ধ্যানে বসে তখন তার আর বাহ্যজ্ঞান থাকে না। বার্লিনের সেমিনার বোধিসত্ত্বকে অনুপ্রাণিত করেছে। প্রফেসর বোধিসত্ত্ব মজুমদার এখন মহাশূন্যে মগ্ন এক পরিপূর্ণ বিজ্ঞানী। হয়তো এই আত্মভোলা দশা এখন চলবে বেশ কয়েক মাস। দইতা মিছি মিছি তাল বেতাল ভাবে। শুধু দইতা কেন, কোনো জাগতিক ব্যাপারেই কি এখন হুঁশ আছে বোধিসত্ত্বর? কদিন ধরেই ফোন করছিল বোধিসত্ত্বর ভাই। দুম করে একদিন নিজেই এসে হাজির। সল্টলেকের ফ্ল্যাটে এই প্রথম আসার কারণ, বোধিসত্ত্বর একটা 1.5 লাখ টাকার ইন্স্যুরেন্স পলিসি ম্যাচিওর করেছে। কাগজপত্র এসে পড়েছে লেক টেরেসের বাড়িতে। ভাই বারবার ডাকা সত্ত্বেও দাদা যাচ্ছে না, তাই ভাই নিজেই এসেছে সেটা দিতে। সম্ভবত শুধু চিঠি পৌঁছে দেওয়াই উদ্দেশ্য ছিল না। দেশে ফিরেও দাদা কেন একবারও বাড়ি পা মারালো না তাই নিয়ে কৌতূহল ছিল, অথবা উদ্বেগ। সম্ভবত কেন, তাই। ওই ভাইকেই বা বোধিসত্ত্ব পাত্তা দিল কই? কি, কেমন আছিস, বাবা মার কি খবর, গোছে খান কয়েক উত্তাপহীন প্রশ্ন, ব্যাস। বেচারা ভাই আড়ে আড়ে দইতাকে দেখতে দেখতে চলে গেল, যেন দইতাই বোধিসত্ত্বকে পরিবার সম্পর্কে নিষ্প্রিয় করে দিয়েছে। আহারে, পারলেও দইতাটা করবে কেন? ওই বিরাট মাপের মানুষটাকে সে কি অত ক্ষুদ্রতার মাঝে টেনে নামাতে পারে? এত সব দইতা ভাবে বটে, তবুও মনটা কেমন যেন খচখচ করে, করতেই থাকে। ফ্ল্যাটের শব্দহীনতা কখনো সখনো চোরা গুমসুমির ঘ্রাণ পায় দইতা। মনে হয় যেন কোনো এক অজানা সমুদ্রে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। দইতার অজ্ঞাতেই যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে এই সংসারে। বুক ঢিপ ঢিপ করে দইতার। কেন এত বদলে গেল বোধিসত্ত্ব? এ কি শুধুই বিজ্ঞানের সাধনা, নাকি অন্য কিছু? আজকাল কম্পিউটার ফাঁকা পেলেই আঙুল নিষ্পিস করে দইতার। বোধিসত্ত্ব বিদেশে থাকার সময় সে কম্পিউটার শেখার একটা বই কিনেছিল, তাই দেখে দেখে হাত বেশ পাকিয়ে ফেলেছে। ভালো লাগে বেশ, এ যেন এক নতুন ভাষা শেখা। সঙ্গে সঙ্গে অবশ্য একটা ক্ষীণ আশাও জাগে। গুচ্ছিক চাকরির দরখাস্ত ছেড়েছে।
কোথায় কখন এই সামান্য জ্ঞানটুকু কাজে লেগে যায়। আজ কম্পিউটারে ইঁদুরটাকে ওঠানামা করতে করতে দইটা বারবার আনমনা হয়ে পড়ছিল। কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে, গা গুলানো ভাব বেড়ে গেছে ভীষণ। একটু কিছু খেলেই হড়হড় করে বমি হয়। একবার ডাক্তারের কাছে যাবে কি? কথাটা মনে হতেই কে যেন বুকের ভেতর বেহালার ঝড় টেনে দিয়ে গেল। বোধিসত্ত্বরই তো এ সময় দইটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত নয় কি? কিন্তু সে এক অলীক সম্ভাবনা। দইটা বাঁচল কি মরল, সুস্থ না অসুস্থ খেয়ালই করে না বোধিসত্ত্ব। আজও খাবার টেবিলে বই মুখে বসেছিল বোধিসত্ত্ব। বেসিনে ওয়াক ওয়াক করছিল দইটা। লোকটা একবার চোখ তুলে তাকালো না পর্যন্ত। দইটা আদৌ ডাক্তার দেখিয়েছে কিনা, কোনো ওষুধ খাচ্ছে কিনা জিজ্ঞাসা করেছে কখনো? যেচে দইটা বলল তো শুনল, ব্যাস ওই পর্যন্তই। না, দইটাকে একাই ছুটতে হবে। পলকের জন্য রাখিকে মনে পড়ল দইটার। ছেলে হওয়ার আগে ওই মহিলারও কি এই দশায় হয়েছিল? আহারে বেচারা, এত বছর ধরে ঘর করেছে বোধিসত্ত্বর, না জানি কত কঠিন পথ পার হতে হয়েছে তাকে, তবু সম্পর্কটা টিকিয়ে রাখতে পারল না। চোরা বিদ্বেষের বদলে রাখির ওপর দইটার একটু একটু করুণাই জন্মাচ্ছে ইদানিং। কত সেবা যত্ন করেছে, কত খিদমত খেটেছে, সবই বিফলে গেল রাখির। সৌমিক সেদিন আড়ে ঠাড়ে বোঝাচ্ছিল মহিলার নাকি খুব তেজ। হয়তো তেজ নয়, হয়তো অভিমান জমে পাথর হয়ে গেছে বুকে। মাত্র কটা দিন তো ঘর করেছে দইটা, এর মধ্যেই তার হৃদয়ে কি বাষ্প জন্মায়নি? ভাবনার মাঝে ডোরবেল। ইনস্টিটিউট থেকে ফিরল বোধিসত্ত্ব। মুখমণ্ডলে স্বভাব সুলভ দুর্মনস্কতা। অন্যদিন এ সময় বিশেষ কথা হয় না। আজ নিরালা দুপুরের বিষণ্ণতা মুছতে দইটা জোর করে একটু উচ্ছল হলো। তরল গলায় বলল, কি স্যার, আজও অফিস কাটলে? বোধিসত্ত্ব উত্তর দিল না। জুতো ছেড়ে শোয়ার ঘরে ঢুকল। শার্ট ছাড়ছে। পিছন পিছন দইটা ঠোঁট টিপে বলল, এক্ষুনি কাজ নিয়ে বসবে নাকি? কি বিশ্রী গরম, একটু রেস্ট নিয়ে নাও। আমার জিরানোর সময় নেই। শুয়ে বসে থাকার জন্য আমি বাড়ি ফিরিনি। আহা, আমি কি ওরকম বিশ্রামের কথা বলেছি? একটু কথাও তো বলতে পারো আমার সঙ্গে, কিংবা ধরো আমায় কিছুক্ষণ কম্পিউটার শেখালে। এই, আমায় একটু ইন্টারনেট অপারেশনটা দেখিয়ে দেবে? আমার এখন ওয়েস্ট করার মতো সময় নেই দইটা। বাবা কি রাগ! ঠিক আছে, কিছু শেখাতে হবে না। চা খাবে নাকি লেবুর শরবত? আমি শরবত খাই। প্রায় খেকিয়ে উঠল বোধিসত্ত্ব। যদি ইচ্ছা হয় তো চা করো, স্টাডি রুমে দিয়ে যাও। দইটার কেমন অচেনা লাগছিল বোধিসত্ত্বকে। মানুষটার ঔদাসীন্য সে দেখেছে, কিন্তু এত তুচ্ছ কারণে বিরক্তি তো আগে অগোচর হয়নি। বোধিসত্ত্ব আজ এত রূঢ় কেন? হলোটা কি? বাথরুম ঘুরে বোধিসত্ত্ব পড়ার ঘরে ঢুকেছে। প্রায় সঙ্গে সঙ্গে চা নিয়ে হাজির দইটা। টেবিলে কাপ নামাতে নামাতে বলল, মেজাজ আজ এত চটিটং কেন? ইনস্টিটিউটে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে নাকি? জবাব না দিয়ে দইটাকে ঝলক দেখে নিল বোধিসত্ত্ব। পরক্ষণেই চোখ ঘুরিয়ে নিয়েছে। আরে হলোটা কি তোমার, আমায় বলবে তো? মনে রাগ পুষে রাখলে নিজেরই পড়া হ্যাম্পার হবে। বোধিসত্ত্ব এবারও নিরুত্তর। চায়ের কাপ টানল। তোমার রিসার্চ নিয়ে কি কোনো প্রবলেম? কোথাও আটকে গেছে? অকস্মাৎ চায়ের কাপ রেখে লাফিয়ে উঠল বোধিসত্ত্ব। হনহনিয়ে শোয়ার ঘর থেকে নিয়ে এসেছে একটা সাদা উইন্ডো খাম। টেবিলে আছড়ে ফেলে বলল,
এটা কি জানতে পারি? কি এটা? দইটা অবাক। কিছুই বুঝতে পারছো না? খাম খুলে চিঠিটায় চোখ বুলিয়েই খুশিতে চলকে উঠেছে দইটা। ও মা, এ তো অ্যাপয়েন্টমেন্ট লেটার! কি কাণ্ড, চাকরিটা হয়ে গেছে বলেই বোধিসত্ত্বর দিকে তাকালো। পড়তে চেষ্টা করলো বোধিসত্ত্বকে। ও, তোমায় আগে কিছু জানাইনি বলে? কবে ইন্টারভিউ দিয়েছি জানো তুমি ফেরার আগে? গত মাসের 27 তারিখে। চাকরিটা যে আদৌ হবে আমি কি ভেবেছিলাম? চাকরির চেষ্টা করছো, তাও তো কখনো বলনি। এই বাজে কথা বলো না তো। সেদিন খাবার টেবিলেই তো কথা হচ্ছিল চাকরির ব্যাপারে। সে তো কথার ছলে কথা। একটা চাকরি পেলে বেশ হয়, একা একা বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। তা বলে তুমি যে সিরিয়াসলি চেষ্টা করছো এটা তো বলনি। অত বলা বলির কি আছে? সত্যি তো আমি একা। আমার তো একটা কিছু ইনভলভমেন্ট লাগবেই। আমার নিজস্ব জগৎ, নিজের জানলা। সংসার পড়ে থাকবে আর তুমি চাকরি করতে বেরিয়ে যাবে? তুমি এ কথা ভাবলে কি করে? সংসার সংসারের মতো চলবে, এখানে আমার কি করার আছে? নেই? অফকোর্স নেই। রান্না বান্না আমি করে রেখেই বেরোবো, নইলে লোক রেখে দেব। সত্যি সত্যি কি চাও না যে আমি চাকরি করি? মেয়েদের চাকরি করা তুমি পছন্দ করো না? বোধিসত্ত্ব একটুক্ষণ চুপ, তারপর নীরস স্বরে বলল, দেখো দইতা, আমি পিউরিটান নই, আমি প্র্যাগম্যাটিক। যে ফ্যামিলিতে মেয়েদের চাকরির প্রয়োজন আছে সেখানে মেয়েরা চাকরি করুক, আমি তাতে কিছু খারাপ দেখি না। কিন্তু তোমার তো সেরকম কোনো অভাবও নেই, নেসেসিটিও নেই। বরং তোমার ঘরে থাকা অনেক বেশি জরুরি। কেন? সবই তোমায় বুঝিয়ে বলতে হবে? তুমি জানো আমি একটা বড় কাজে হাত দিয়েছি। কাজটা আমার পার্সোনাল নয়, পৃথিবীর মানুষের জন্য কাজ। এটা আমার মিশন। ফর দিস পারপাস আমার একজন সর্বক্ষণের সঙ্গী চাই, জাস্ট টু লুক আফটার মি। তুমি নাচতে নাচতে চাকরি করতে বেরিয়ে যাবে আর আমি হাতের কাছে কাজের জিনিস খুঁজে পাবো না। আমি নিজের কাজের চিন্তা করব নাকি সাংসারিক ব্যাপার নিয়ে মাথা খারাপ করব? দইটা ক্রমশ স্তম্ভিত হয়ে যাচ্ছিল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বোধিসত্ত্ব তাকে কি ভাবে? দেখাশোনা করার লোক, চাকরানি, সেবাদাসী। এই প্রথম বোধিসত্ত্বর সামনে কঠিন স্বরে কথা বলল দইতা। অর্থাৎ তুমি চাও আমি নিজের কোনো নিজস্ব ভুবন তৈরি করব না, তাই তো? তা কেন? স্বাধীনভাবে তো অন্য কাজও করতে পারো। যেমন ধরো, ওই যে পপুলার সায়েন্সের বইটা লিখবো করছি, তুমি বসে বসে সেটার খসড়া করো। কাজটা তোমার খারাপও লাগবে না। আফটার অল এটাই তোমার লাইন। ও, অর্থাৎ কি না তোমার গণ্ডি টেনে দেওয়া ঘরেই আমায় থাকতে হবে, তাই তো? বিদ্রুপটা বুঝি বিদল বোধিসত্ত্বকে। তেতে যাওয়া গলায় বলল, এতে অন্যায়টা কি আছে শুনি? নিশ্চয় টিভি কোম্পানির সেলস অফিসারের ট্রেনি হওয়ার জন্য ফিজিক্স নিয়ে এমএসসি পড়নি? বোধিসত্ত্বকে এখন আর আত্মভোলা বৈজ্ঞানিক বলে মনে হচ্ছে না, যেন সুচতুর কৌশলী এক অতি সাধারণ পুরুষ। অপযুক্তির সুতোয় বাঁধতে চাইছে দইতাকে। দইতার ঠোঁটের কোণ বেঁকে গেল। আমি অন্য চাকরি করলে তুমি মেনে নেবে? একটা স্কুলে লিভ ভ্যাকেন্সিতে চাকরি পাওয়ার কথা চলছে। কপালে থাকলে পার্মানেন্টও হয়ে যেতে পারি। সায়েন্স টিচার পেলে করব। যা ইচ্ছা করো,
আমার আগেই বোঝা উচিত ছিল। কি বোঝা উচিত ছিল? তুমি কি ভেবেছিলে আমি তোমার রাখির মতো ঘরে বসে দিনরাত জাবর কাটবো? মুখটা পলকে পাংশু হয়ে গেল বোধিসত্ত্বর। প্রায় তক্ষুনি চেঁচিয়ে উঠেছে হঠাৎ। তুমি থামবে? তুমি যাবে এখান থেকে? উইল ইউ প্লিজ লিভ মি অ্যালোন? তোমার যা প্রাণ চায় তাই তুমি করো, আমি তোমাকে আর কিছু বলবো না, ঠিক আছে? কয়েক সেকেন্ড হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থেকে পায়ে পায়ে বেরিয়ে এলো দইতা। মাথা ঝাঁ ঝাঁ করছে। শোয়ার ঘরে এসে বিছানায় গড়িয়ে পড়ল। থিতু করতে চাইছে নিজেকে। ছি ছি, বোধিসত্ত্বর সঙ্গে এই আচরণের কোনো অর্থ হয়? যে লোক চিরকাল সেবা পেতে অভ্যস্ত, দুম করে বইয়ের চাকরি পাওয়ার কথা কি সে সহজে মানতে পারে, অন্তত এই বয়সে? আশ্চর্য, দইতা তো নিজেই বোধিসত্ত্বর ছায়ার মতো থাকতে চেয়েছিল, অথচ আজ যখন বোধিসত্ত্ব তাকে পুরোপুরি নিজের অধিকারে রাখতে চায় তখন দইতা ছটফট করে কেন? তাছাড়া শরীরের এখন যা অবস্থা, এক্ষুনি এক্ষুনি চাকরি নিলে কদিন করতে পারবে তার ঠিক নেই। তবে কেন মিছিমিছি ঝগড়াই বা করল? দুম করে রাখির কথা তুলে নিজেকেই কি ছোট করল না দইতা? সারাটা বিকেল, সারাটা সন্ধে ধিকি ধিকি অনুশোচনার আগুনে পুড়ল দইতা। বোধিসত্ত্ব পড়ার ঘরেই রয়েছে। মাঝে মাঝে পর্দার ফাঁক দিয়ে তাকে দেখছিল দইতা, ঠিক যেমন ভাবে লুকিয়ে লুকিয়ে দেখত ক্যাম্পাস টাউনের লাইব্রেরিতে কর্মরত বোধিসত্ত্বকে। রাতের জন্য অপেক্ষা করছিল দইতা, ঠিক যেমন ভাবে একা একা প্রতীক্ষায় থাকত বোধিসত্ত্বর। চা দিচ্ছে বোধিসত্ত্বকে, কফি দিচ্ছে, রান্না বান্না সেরে রাতে খেতেও ডাকলো, সবই রুটিন মতো। কিন্তু বোধিসত্ত্বর দিকে সরাসরি চোখ তুলে তাকাতে পারছিল না দইতা। যেন সে বোধিসত্ত্বর সহবাসে অভ্যস্ত রমণী নয়, যেন সে সেই ক্যাম্পাস টাউনের ছাত্রী দইতা। বোধিসত্ত্বর চোখে চোখ পড়লে যার বুক থর থর করে কেঁপে ওঠে। এই ফ্ল্যাটের আলোগুলো বড় বেশি প্রখর আজ। দইতার বড্ড নার্ভাস লাগছিল। মাঝরাত পার করে বোধিসত্ত্ব বিছানায় এলো। তখনও দইতা জেগে। চরাচর নিঝুম হয়ে গেছে। লবণ হ্রদের এই দিকটায় প্রচুর গাছগাছালি। মাঝে মাঝে রাতচরা পাখির ডাক শোনা যায়। দইতা চোখ বুঝে পাখির ডাক, চকিতে ডাক শুনছিল। পাশে শুয়ে এপাশ ওপাশ করছিল বোধিসত্ত্ব, হয়তো গরমে, হয়তো বা কোনো জটিল চিন্তায়। অন্ধকারে বোধিসত্ত্বর ঘনিষ্ঠ হলো দইতা। গাঢ় স্বরে বলল, ঘুম আসছে না? বোধিসত্ত্ব মৃদু স্বরে কি যেন বলল, দইতা বুঝতে পারল না। ফের বলল, আমি তোমায় খুব হার্ট করেছি তাই না? আই এম সরি। তুমি যদি না চাও আমি চাকরি করব না। থাক, আমার চাওয়া না চাওয়ার কতটুকু তুমি মানো? বারে, আমি তোমার কোন কথা মানি না? আমি বলে তোমার মোস্ট ওবিডিয়েন্ট স্টুডেন্ট। দইতা খিলখিল করে হেসে উঠল, জড়িয়ে ধরেছে বোধিসত্ত্বকে তরুলতা হয়ে। আমায় একটু আদর করো, আমায় একটু আদর করো প্লিজ। বোধিসত্ত্ব ছাড়ালো না নিজেকে। দইতার গায়ে হাতও রাখল না। শীতল স্বরে বলল, শোনো দইতা, তোমাকে কতগুলো কথা বলি। আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, আমি তোমার থেকে বয়সে অনেক বড়। আমি কোনোভাবেই তোমার ম্যাচ নই। তুমি আমার উপর হঠাৎ দুর্বল হয়ে পড়লে। যা সব কাণ্ড কারখানা শুরু করলে তাকে প্রায় পাগলামিই বলা যায়। কথা নেই, বার্তা নেই, আমাকে কিছু জিজ্ঞাসাও করলে না, দুম করে বাড়িঘর ছেড়ে চলে এলে আমার কাছে থাকবে বলে। অর্থাৎ সম্পর্কটা গড়ে উঠেছিল প্রায় একতরফাই।
তাই এই সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে তোমার অনেক দায়িত্ব আছে। সম্পর্কটা শুধুই একতরফা ছিল? তুমি আমায় ভালোবাসোনি? হ্যাঁ, উইকনেস আমারও ছিল, আমি তা অস্বীকার করছি না। ইনফ্যাক্ট আমি তার মূল্যও চুকিয়েছি। ওখানে আমার গবেষণা কত স্মুথলি এগোচ্ছিল। অত দিনের পুরনো পরিবেশ ছেড়ে আমি এক কথায় চলে এসেছি তোমার জন্য। জানো, তুমি আমার কাছে আছো বলে যখন চারিদিকে ছিচিকার পড়ে গেছে, তখন ভাইস চ্যান্সেলর আমায় ডেকে কি বলেছিলেন? বলেছিলেন, ডক্টর মজুমদার, আপনার নামে উড়ো কমপ্লেন আসছে। বুঝতেই তো পারছেন, মরাল টার্পিটিউডের কেস, একটা এনকোয়ারি করার কথা উঠেছে। এখন আপনি যদি শুধু একটা রিটেন দেন যে মেয়েটির সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, শুধু পড়াশোনার সুবিধের জন্যই আপনার কাছে রয়েছে, ব্যাস তাহলেই আমি গোটা ব্যাপারটা উড়িয়ে দেব। আপনার মতো প্রফেসরকে আমাদের ইউনিভার্সিটি লুজ করতে চায় না। আপনি প্লিজ। আমি কিন্তু তার কথায় এগ্রি করিনি তো। আই টেন্ডার্ড মাই রেজিগনেশন, কারণ মিথ্যাচার আমার স্বভাবে নেই। তোমার আমার প্রকৃত সম্পর্কটাকে আমি অন্য কোনো মোড়কে দেখাতে চাইনি। এখানেও তোমায় নিয়ে কে কি ভাবে আমি কেয়ার করি না। একটুক্ষণ নীরবতা, তারপর আবার বোধিসত্ত্বর স্বর ফুটেছে। আত্মগতভাবে বলে উঠল, তোমাকে আমার কাছে রাখবো বলে রাখিকে আমি তাড়িয়ে দিয়েছি, ছেলেকে ত্যাগ করেছি। সে তো আমিও সব ছেড়ে এসেছি। ও তো তোমার উইমস, খেয়াল। যখন এখনো তুমি তোমার খেয়াল মতো চলছো, তোমার কাছে আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই। তুমি আমায় এত বকছো কেন? চাকরি করতে চাওয়া কি এমন অপরাধ? অপরাধ কেন হবে? ওটা আমাকে ডিফাই করার মতো উদাহরণ। তুমি অত্যন্ত অবুঝ, ইনসেনসিটিভ, ইম্যাচিওর। গোয়ার তুমি করে পেটের বাচ্চাটাকে নষ্ট করছো না? আমার কথা ভেবেছো একবার? আমার তো মনে হয় তুমি বাচ্চাটারও ফিউচার ভাবছো না। তার কি পরিচয় হবে সমাজে, সে কিভাবে অ্যাকসেপ্টেড হবে? যে আসছে সে আমাদের ভালোবাসার সন্তান। ওসব কেতাবি বুলি ছাড়ো, বি প্র্যাকটিক্যাল। এটা ইউরোপ আমেরিকা নয়। রাখির সঙ্গে এখনো আমার ডিভোর্স হয়নি, তাই এক্ষুনি তোমায় আমি বিয়েও করতে পারছি না। যদি এই পিরিয়ডে বাচ্চাটা জন্মায়, ছি ছি ছি, আমার তো একটা মান সম্মান আছে। অ্যাট দিস এজ শুধু তোমার প্রতি আকৃষ্ট হয়েছিলাম বলে আমায় আরো কত হিউমিলিয়েশন সহ্য করতে হবে বলো? তুমি আমায় ফোর্স করেছো, ব্ল্যাকমেল করেছো। আমি ন্যায়ের পথে চলতে চাই বা থাকতে চাই বলে এই আনওয়ান্টেড চাইল্ডকে আমায় হজম করতে হবে? এটা কি খুব বাড়াবাড়ি নয়? এবং তারপরও আমি তোমার কাছ থেকে পুরো লয়্যালটি পাবো না, যা আমি রাখির কাছ থেকে পেতাম। টোটাল ওবিডিয়েন্স, নিঃস্বার্থ কোঅপারেশন। রাখিরও বিদ্যে বুদ্ধি কিছু কম ছিল না, কিন্তু সে আমার বাইরে নিজস্ব জানলা, নিজস্ব ভুবন, এসব কিছু খোঁজেনি। অন্ধকারকে গাঢ়তর মনে হচ্ছিল দইটার। বোধিসত্ত্বর স্বর কি অদ্ভুত রকম আবেগহীন। দইটা আর সহ্য করতে পারছিল না। বুকের মধ্যে দামাল তুফানের দাপাদাপি। দু চোখ ঠিকরে একসঙ্গে বেরিয়ে আসতে চাইছে আগুন আর জল। সরে গেল বোধিসত্ত্বর পাশ থেকে, দেয়ালের দিকে ফিরে শুয়েছে। নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। তীব্র যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে হৃৎপিণ্ড। পিঠে বোধিসত্ত্বর হাত। আমার কথা একটু বোঝো দইতা, একটু রিয়েলাইজ করার চেষ্টা করো।
এসো, কাছে এসো। তুমি আমায় ছোবে না, একদম ছোবে না। আহ, ছেলে মানুষই করো না। বোধিসত্ত্ব বদলে যাচ্ছে দ্রুত, জোড়ো রুগীর মতো তপ্ত হাতে টানছে দইটাকে। ঘর ঘরে গলায় বলল, অনেক বকেছি, এবার পিস। এসো, আদর করে দি। থাক। কেন? ভাল লাগছে না, আমার আদর চাই না। কিন্তু আমার যে চাই। অবিকল কামার্ত বিড়ালের স্বর। গা ঘিন ঘিন করে উঠল দইটার। বাধাও দিল না, এগিয়েও এলো না, নিঃসারে সহ্য করছে যৌন প্রহার। নিবৃত্ত হলো কামনা, ঘুমিয়ে পড়েছে বোধিসত্ত্ব। নীলচে অন্ধকারে দইটা বসে আছে নিঝুম, নিজেকে খুঁজছিল। সে আদতে কে এখন? একটা মেয়ে মানুষ, শুধুই একটা শরীর, যার হৃদয় থাকতে নেই, বোধ থাকতে নেই, নিজস্ব কিছু চাওয়া পাওয়া থাকতে নেই। এখন থেকে বুঝি অস্তিত্ব বিলোপের সাধনা শুরু করতে হবে। অজান্তেই দইটার চোয়াল কঠিন হয়ে গেল। দু চোখের মণি জ্বলছে আধারের মধ্যে। কেমন লাগলো আজকের পর্ব? ভীষণ জমে উঠেছে না নীল ঘূর্ণি? এর পরের পর্বটি শুনতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেল বাঙালির গল্প আড্ডায়। আর চোখ রাখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। আর পরবর্তী পর্বটি শোনার জন্য নোটিফিকেশনটি পেতে হলে বেল আইকনটা কিন্তু টিপতে হবে। আর হ্যাঁ, লাইক আর শেয়ারও অবশ্যই করতে হবে। আশা করছি আমাদের প্রত্যেক বন্ধুর এই গল্পটি শুনতে খুবই ভালো লাগছে। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরে আসছি নীল ঘূর্ণির পরের পর্বটি নিয়ে। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।